হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য আবার একটা স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা আপকামিং ডাব্লিউবিপি, কেভি, পিএসসি, এসএসসি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। আমাদের চ্যানেলে তোমরা প্রতিদিন ফ্রি ক্লাসেস পেয়ে থাকো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, মাঠে খেলা চলাকালীন একটি হকি দলে কতজন খেলোয়াড় থাকে? তো এই টপিক থেকে আমাদের বিভিন্ন প্রশ্ন আসে জিকে তে, যে কোন খেলায় কতজন প্লেয়ার রয়েছে। তো সেরকম হকি খেলা আমরা প্রত্যেকে জানি, ভারতের হকি দল যথেষ্ট শক্তিশালী, অনেকবার আমাদের অলিম্পিকে গোল্ড এনেছে। তো সে হকি খেলায় কতজন খেলোয়াড় থাকে? চারটে অপশন রয়েছে: 11, 12, 10 না 8। তো দেখো, প্রত্যেকেই জানি যে হকি খেলা অনেকটা ক্রিকেট খেলার মতো এবং ফুটবল খেলার মতো, সেই কারণে হকিতেও কিন্তু 11 জন প্লেয়ার থাকে। এছাড়া আরো কিছু খেলা যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন পোলো, জলে খেলা হয়। তো পোলো খেলা যেখানে 4 জন প্লেয়ার থাকে, ওয়াটার পোলো সেখানে কিন্তু 7 জন প্লেয়ার থাকে। সেটা কাবাডি খেলায় 7 জন প্লেয়ার থাকে, ভলিবলে 6 জন প্লেয়ার থাকে। মনে রাখবে, ক্রিকেট, ফুটবল আর হকি এই তিনটে খেলায় 11 জন করে প্লেয়ার থাকে। বাস্কেটবল খেলায় 5 জন প্লেয়ার থাকে, খোখো খেলায় 9 জন প্লেয়ার থাকে, নেটবল খেলায় 7 জন প্লেয়ার থাকে, বেসবল খেলায় 9 জন প্লেয়ার থাকে। আর বিলিয়ার্ডস বা স্নুকার যে খেলা হয়, সেখানে একজন করে প্লেয়ার থাকে ইন্ডিভিজুয়াল, যেমন চেস একজন প্লেয়ার থাকে, লং টেনিস, শর্ট টেনিস, এগুলোতে সব একজন করেই প্লেয়ার থাকে, কারণ এগুলো কোনো টিম গেম নয়, পার্সোনালি খেলা হয়। সেরকম বিলিয়ার্ড, স্নুকার এগুলো পার্সোনাল গেম বলে একজন করে প্লেয়ার ইন্ডিভিজুয়াল হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? আমরা প্রত্যেকেই জানি ক্যাঙ্গারু যে তার মানে পেটের মধ্যে, থলিতে বাচ্চাকে লুকিয়ে রাখে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করার জন্য, সেটা সেই দেশের প্রতীক হিসেবে রয়েছে। কোন দেশের প্রতীক ক্যাঙ্গারু? সবাই জানি আশা করি। চারটে অপশন রয়েছে: কানাডা, ইতালি, অস্ট্রেলিয়া না আয়ারল্যান্ড। তো এটা বলতে অপেক্ষা থাকে না, এটা অস্ট্রেলিয়ার দেশের প্রতীক ক্যাঙ্গারু। কারণ এই জন্য আমরা যখন অস্ট্রেলিয়ান টিম ক্রিকেট খেলে, তখন তাদেরকে আমরা ক্যাঙ্গারু বলেও থাকি। তো সেরকম ভারতের যে প্রতীক, সেটা হচ্ছে অশোক স্তম্ভ। পাকিস্তানের প্রতীক অর্ধচন্দ্র, যেটা তার ফ্ল্যাগে দেখা যায়। কানাডার প্রতীক হচ্ছে ম্যাপেল পাতা। বাংলাদেশের প্রতীক শাপলা। জাপানের চন্দ্রমল্লিকা ফুল। হংকং এর অর্কিড গাছ। ইউকে, ইউনাইটেড কিংডম, তার হচ্ছে গোলাপ। ফ্রান্স, লিলি ফুল। ইতালির হচ্ছে সাদা লিলি। নিউজিল্যান্ড কিউই পাখি, এই জন্য নিউজিল্যান্ডের লোকেদের কিউই বলা হয়। জার্মানির ঈগল। আর শ্রীলঙ্কা সিংহল। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। কেয়ারফুলি কিন্তু উত্তর করবে কোন দেশের কি প্রতীক। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত গোয়েন্দা চরিত্র ফেলুদা, বা যার নাম প্রদোষ চন্দ্র মিত্র, তার স্রষ্টা কে? ফেলুদা একটা ডিটেকটিভ চরিত্র, ছোটবেলায় হয়তো পড়েছো ফেলুদা, তোপসে, জটায়ু, হয়তো পড়েছো। এই চরিত্রের স্রষ্টা কে? চারটে অপশন রয়েছে: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, নিহার রঞ্জন গুপ্ত, প্রেমেন্দ্র মিত্র। তো এই ফেলুদা চরিত্রের স্রষ্টা আমাদের যে সত্যজিৎ রায়, ডিরেক্টর, রাইটার সত্যজিৎ রায় সুকুমার রায়ের সুযোগ্য পুত্র এবং বিখ্যাত ডিরেক্টর, যিনি অস্কারও পেয়েছেন। তো সেই ফেলুদা চরিত্রের স্রষ্টা হচ্ছে সত্যজিৎ রায়। এছাড়া আমরা একটু দেখে নেব, ফেলুদা চরিত্রের স্রষ্টা যেমন সত্যজিৎ রায়, ব্যোমকেশ বক্সী হয়তো দেখেছো, ডিটেকটিভ চরিত্র, তার ক্রিয়েটার হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। কাকাবাবু, এই কাকাবাবুর নাম রাজা রায়চৌধুরী, ছোটবেলায় পড়েছো কাকাবাবু আর তার যে সন্তু। তো এই চরিত্রের স্রষ্টা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়, ছোটবেলায় এই বইগুলো হয়তো পড়েছো, আমি তো খুব প্রচুর পড়েছি। আর কে কে ছোটবেলায় পড়েছো কমেন্ট করে অবশ্যই জানিও। টেনিদা, তো টেনিদা তার সঙ্গে যে টেনিদার যে বিভিন্ন হাবলু গাবুল যেসব রয়েছে প্রত্যেকে, তো টেনিদার নাম হচ্ছে ভজহরি মুখার্জি, যার স্রষ্টা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। এছাড়া ঘনাদা, ঘনশ্যাম দাস প্রেমেন্দ্র মিত্র, যিনি প্রচন্ড বেশি যাকে বলা হয় ঢপ দিতেন। ঠিক আছে, ঘনাদা বড় বড় ঢপ দিতেন, প্রেমেন্দ্র মিত্রের বিখ্যাত চরিত্র। এছাড়া প্রফেসর শঙ্কু চরিত্র সত্যজিৎ রায়ের বিখ্যাত রয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্র অপু আর দুর্গা, যেটা আমাদের চাঁদের পাহাড়ে আমরা পেয়েছি। হর্ষবর্ধন গোবর্ধন শিবরাম চক্রবর্তীর স্রষ্টা। এছাড়া পাণ্ডব গোয়েন্দা, এটা ছোটবেলায় হয়তো পড়েছো পাণ্ডব গোয়েন্দা,
বাবলু, বিলু, ভোম্বল, বাচ্চু, বিচ্ছু, ছোট বাচ্চারা যারা ছোটবেলায় পাণ্ডব গোয়েন্দা যাদের বলা হতো, তো তার সঙ্গে একটা কুকুর ছিল তার নাম পঞ্চু। ছোটবেলায় হয়তো পড়েছো, আমি পড়েছি, ভীষণ ভালো লাগবে। যদি না পড়ে থাকো পড়তে পারো, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পাণ্ডব গোয়েন্দা। এছাড়া কিরিটি রায় বিখ্যাত আমাদের গোয়েন্দা চরিত্র, নিহার রঞ্জন গুপ্তের। ঘনাদা বললাম প্রেমেন্দ্র মিত্র। পরাশর বর্মা প্রেমেন্দ্র মিত্রের চরিত্র। ব্রজদা গৌরী কিশোর ঘোষ, গুগলি সমরেশ মজুমদার। আর গোগল ভীষণ ফেমাস ক্যারেক্টার, সেটা হচ্ছে সমরেশ বসু। এগুলো কিন্তু পরীক্ষায় থাকে, বিভিন্ন চরিত্রের স্রষ্টা বা ক্রিয়েটার কে। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের স্রষ্টা কে? শার্লক হোমস প্রত্যেকেই জানি, ডিটেকটিভ শার্লক হোমস, যার যে সহকারী তার নাম ওয়াটসন। তো কেউ যদি শার্লক হোমস পড়ে থাকো তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারো এই শার্লক হোমসের বাড়ির অ্যাড্রেস কি ছিল। এটা এতবার বলা হয়েছে, এতবার বলা হয়েছে, যারা একমাত্র শার্লক হোমস পড়েছো তাদের কাছে এটা মুখস্থ, কিন্তু যারা পড়োনি তারা এটা জানবে না। তো যারা জানো অবশ্যই শার্লক হোমসের ফ্যান যারা, তারা কমেন্ট করে জানিও শার্লক হোমসের বাড়ির অ্যাড্রেস কি। তো সেই শার্লক হোমসের স্রষ্টাকে আগাথা ক্রিস্টি, স্যার আর্থার কনান ডয়েল, জুলে ভার্ন এবং এডগার অ্যালান পো। তো হয়তো যারা পড়েছে তারা প্রত্যেকেই জানো স্যার আর্থার কনান ডয়েলের লেখা বিখ্যাত বই শার্লক হোমস, বিখ্যাত ডিটেকটিভ চরিত্র। এছাড়া জুলে ভার্নের বিখ্যাত বই ছিল ক্যাপ্টেন নেমো। মার্ক টোয়েনের লেখা বিখ্যাত বই ছিল হ্যাকেলবেরি ফিন। জেমস বন্ড 007 ইয়ান ফ্লেমিং এর লেখা। মুভিও বেরিয়েছে প্রচুর জেমস বন্ড, খুব বিখ্যাত, বিভিন্ন সিনেমা বেরিয়েছে, গল্পের বইও রয়েছে। ডিটেকটিভ এজেন্ট জেমস বন্ড। টারজান ক্যারেক্টারের স্রষ্টা হচ্ছে এডগার রাইস ব্রোরোজ। শার্লক হোমস আমরা পড়লাম। আগাথা ক্রিস্টির হারকিউলিস পয়েরো। এছাড়া দ্য ভেরি ফেমাস, প্রত্যেকের খুবই মনের কাছাকাছি হ্যারি পটার, যার স্রষ্টা হচ্ছে জে.কে রাউলিং। এটা সবাই দেখেছো, মুভি হয়তো দেখেছো, গল্পের বই হয়তো পড়েছো, যারা পড়েছো তারা কমেন্ট করে জানিও কারা হ্যারি পটারের ফ্যান রয়েছে। এছাড়া জোনাথন সুইটসের লেখা বিখ্যাত বই গলিভার। ড্যানিয়েল ফিক ডিভোর লেখা বিখ্যাত বই রবিনসন ক্রুসো, ভেরি ফেমাস। আর মিগুয়েল ডে থেনাভেন্সের লেখা বই ডন কিহাতো। আর লুইস ক্যারল লেখা বিখ্যাত ক্যারেক্টার অ্যালিস। তো এগুলো হয়তো পড়েছো, যারা পড়েছো তারা, মানে বই একটা সময় পড়তে, সেই কারণে আজকের দিনে তো মুভি বেরিয়ে গেছে, কার্টুন বেরিয়ে গেছে, সেভাবেই দেখা হয়। কিন্তু বই পড়ার যে ইমোশন, সেটা কিন্তু সবসময় রয়েছে। তো যারা যারা বই পড়েছো কমেন্ট করে অবশ্যই জানি। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? প্রত্যেকেই জানি, চারটে অপশন রয়েছে, ব্রহ্মপুত্র, গঙ্গা, সিন্ধু না গোদাবরী। তো এটা বলার অপেক্ষাই রাখে না, ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা নদী। দীর্ঘতম নদী বললে গঙ্গা নদী, দীর্ঘতম উপনদী যমুনা নদী, যেটা গঙ্গারই উপনদী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী, এই জন্য তাকে দক্ষিণী গঙ্গা বলা হয়। দীর্ঘতম হিমবাহ সিয়াচেন হিমবাহ, যেটা ভারতের উচ্চতম হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড। দীর্ঘতম সমুদ্র সৈকত মারিনা বিচ। দীর্ঘতম হ্রদ হচ্ছে ভেম্বানাথ হ্রদ। তো পরীক্ষায় প্রশ্ন আসে, কেয়ারফুলি কিন্তু উত্তর করবে। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ বা ড্যাম কোনটা? সবাই হয়তো জানি, ফাকরানাঙ্গাল, তেহরি, হীরাকুদ না সর্দার সরোবর। তো এটা বলতে অপেক্ষা রাখে না, হীরাকুদ বাঁধ, যেটা আমাদের মহানদীর উপরে অবস্থিত, উড়িষ্যাতে রয়েছে, সেটা হচ্ছে দীর্ঘতম বাঁধ। দীর্ঘতম নদী সেতু হচ্ছে ভূপেন হাজারিকা সেতু, যেটা ধুলা সাদিয়া সেতু আমাদের ব্রহ্মপুত্র নদীর উপরে রয়েছে। দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে হুবলি শ্রী সিদ্ধা রূপ স্বামীজি, কর্ণাটকে রয়েছে। দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ টানেল অটল টানেল, যেটা চেনানি নাসরি, যেটা আমাদের হিমাচল প্রদেশে রয়েছে। দীর্ঘতম বৈদ্যুতিক রেলপথ কলকাতা থেকে দিল্লি। আর দীর্ঘতম করিডোর রামেশ্বরম মন্দিরের করিডোর। খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মনে রাখতে হবে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ন্যাশনাল হাইওয়ে কোনটি? চারটে রয়েছে, NH2, NH44, NH6, NH1। তো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH44, ন্যাশনাল হাইওয়ে 44, যেটা শ্রীনগর থেকে কন্যাকুমারী, মানে একদম কাশ্মীর টু কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। আর দীর্ঘতম খাল ইন্দিরা গান্ধী খাল, যেটা রাজস্থানে রয়েছে। ইন্দিরা গান্ধীর একটা খুব ভালো কাজ ছিল রাজস্থানের থর মরুভূমিতে জল সেখানে নিয়ে যাওয়ার জন্য, সেখানকার গ্রামে জল সরবরাহের জন্য। দীর্ঘতম উপকূল রেখা বিশিষ্ট রাজ্য গুজরাট, সবচেয়ে বেশি লংগেস্ট কোস্টলাইন গুজরাটে রয়েছে, যেটা আরব সাগরের তীরে রয়েছে। দীর্ঘতম রেলপথ বিবেক এক্সপ্রেস, যেটা আসামের ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত রয়েছে। দীর্ঘতম অহিমবাহ নদী গোদাবরী নদী, 1465 কিলোমিটার বিস্তৃত। ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন।
সম্মিলিত জাতিপুঞ্জ ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায়? চারটে অপশন রয়েছে: প্যারিস, জেনেভা, নিউ ইয়র্ক না ওয়াশিংটন ডিসি। তো প্রত্যেকেই জানি, দেখো ইউনাইটেড নেশনের যে হেডকোয়ার্টার সেটা কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত। সম্মিলিত জাতিপুঞ্জ, যেটা 1945 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পরে তৈরি হয়েছিল। এরপর ইউনাইটেড নেশনের আরো কিছু অংশ হিসেবে তৈরি হয়, যেমন ইউনিসেফ নিউ ইয়র্কে তৈরি হয়েছে, যেটা শিশুদের উন্নয়নের জন্য কাজ করে। আন্তর্জাতিক বিচারালয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস দ্য হেগ নেদারল্যান্ডসে অবস্থিত। ইউনেস্কো ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত, যারা শিক্ষা বিজ্ঞান সংস্কৃতির প্রসারে কাজ করে। আর এফএও, যেটা হচ্ছে ফুড অ্যান্ড আমাদের এগ্রিকালচার অর্গানাইজেশন, ইতালির রাজধানী রোমে অবস্থিত। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ডব্লিউএইচও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ভিয়েনা, জেনেভা, লন্ডন না ব্রাসেলস? তো হুইয়ের যে হেডকোয়ার্টার সেটা কিন্তু সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে। এটা স্বাস্থ্যের মান উন্নয়নে কাজ করে। এছাড়া জেনেভা সুইজারল্যান্ডে আর কি কি রয়েছে? ডাব্লিউটিও রয়েছে, বিশ্ব বাণিজ্য সংস্থা, যেটা আন্তর্জাতিক বাণিজ্যকে নিয়ন্ত্রণ করে। আইএলও রয়েছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটা শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করে। রেড ক্রস সোসাইটি রয়েছে, যেখানে এটা মানবিক সাহায্য এবং যুদ্ধের সময় সেবার কাজ করে। ডাব্লিউএমও ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন রয়েছে, যেটা আবহাওয়া এবং জলবায়ু সংক্রান্ত বিভিন্ন কাজ করে থাকে। এগুলো কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, আজকের লাস্ট প্রশ্ন, সার্ক সাউথ ইস্ট এশিয়ার রিজনাল কর্পোরেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ঢাকা, কাঠমান্ডু, নতুন দিল্লি না কলম্বো? তো প্রত্যেকেই জানো যে সার্কের হেডকোয়ার্টার কিন্তু কাঠমান্ডু, নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। এছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার বেলজিয়ামের ব্রাসেলসে রয়েছে। এশিয়ানের হেডকোয়ার্টার ইন্দোনেশিয়ার ক্যাপিটাল জাকার্তাতে রয়েছে। ওপেক, এটার হেডকোয়ার্টার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে রয়েছে। আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওয়াশিংটন ডিসি রয়েছে। এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফিলিপিন্সের ক্যাপিটাল ম্যানিলাতে রয়েছে। আর ইন্টারপোল, যেটা হচ্ছে সবচেয়ে বড় ডিটেকটিভ এজেন্সির মধ্যে পড়ে, সেটা ফ্রান্সের ক্যাপিটাল লিওতে অবস্থিত। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের যদি আরো ক্লাস প্রতিদিন রেগুলার পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করতে ভুলো না। ধন্যবাদ।